তো কেমন আছেন ইতিহাসের অনুরাগী বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি হিস্ট্রি হল। আজ আমি আপনাদের সঙ্গে একটি প্রশ্ন নিচ্ছি বা নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি, যেটা হলো মুঘল শিখ সম্পর্ক। এটা সিসি 10-এর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। চাইলে আপনারা এটিকে পড়তে পারেন। হয়তো এই বছর এটা পড়তেও পারে, কারণ এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেটা হচ্ছে ঔরঙ্গজেবের আমলে শিখ বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। তো সেই জন্য আপনি চাইলে এটিকে পড়তে পারেন। অবশ্যই এটা নয় যে যেটা পড়বে সেটা পড়লেই হবে আর বাদবাকিগুলি প্রশ্ন নয়, আপনি আমার জ্ঞান বাড়ানোর ক্ষেত্রেও এটিকে ব্যবহার করতে পারেন। তো আর দেরি না করে আমি প্রশ্নটির উত্তর আপনাদের সঙ্গে দেখাতে চাই। যদি আপনারা প্রশ্নটি বোঝার হিসাবেও চাও তবুও বলতে পারেন, আমি তাও আপনাদের সঙ্গে করতে পারি। তো আর দেরি না করে প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। তো প্রশ্নটি শুরু হচ্ছে, শিখ ধর্মের প্রবর্তক ছিলেন গুরু নানক। পঞ্চদশ শতকে তার হাত ধরেই একটি পৃথক ধর্মীয় সম্প্রদায় হিসাবে শিখদের আবির্ভাব ঘটে। এই ধর্মের উল্লেখযোগ্য বিষয় ছিল কুসংস্কার ও জাতিভেদের বিরোধিতা করা এবং ধর্মের দরজা হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করা। শিখদের প্রথম গুরু ছিলেন নানক। নানকের মৃত্যুর পর গুরু পদে অধিষ্ঠিত হন গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ থেকে গুরু অর্জুন পর্যন্ত মুঘলদের সঙ্গে শিখদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। গুরু রামদাসের সময় মুঘল সম্রাট আকবর 5 বিঘা জমি দান করেছিলেন। সেখানে অমৃতসর নামে একটি পুকুর খনন করে পুকুর সংলগ্ন এলাকায় হরি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন। ক্রমশই এই মন্দির ও অমৃতসর হয়ে উঠেছিল শিখ সম্প্রদায়ের আধ্যাত্মিক উপাসনার কেন্দ্র। গুরু রামদাসের অনুরোধে আকবর পাঞ্জাবে 1 বছরের রাজস্ব মকুব করে দিয়েছিলেন। জাহাঙ্গীরের পারিবারিক দ্বন্দ্বে গুরু অর্জুনের নাক গলানোর ফলে মুঘলদের সঙ্গে শিখদের এতদিন যে শ্রদ্ধা ও আস্থার সম্পর্ক ছিল তা ফাটল ধরতে শুরু করে। জাহাঙ্গীরের পুত্র খসরু বিদ্রোহের ফলে গুরু অর্জুন তাকে সহযোগিতা ও আশ্রয় প্রদান করে। এই অপরাধে জাহাঙ্গীর তার ওপর জরিমানা ধার্য করেন। গুরু তা দিতে অস্বীকার করলে তাকে বন্দী করা হয়। বন্দী অবস্থায় লাহোরে তার মৃত্যু হয়, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সংঘর্ষ বাঁধেনি। গুরু অর্জুনের মৃত্যুর পর গুরু হরগোবিন্দ পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য শিখদের সামরিকরণ করার চেষ্টা করেন। তিনি মুঘলদের বিরুদ্ধে যোগদান করার জন্য পাঠানদের কাছে আবেদন করেন। গুরুর কার্যকলাপে বিরক্ত হয়ে জাহাঙ্গীর গুরুকে বন্দী করেন। শান্তিরক্ষার প্রতিশ্রুতি দিয়ে গুরু মুক্তি পায়, এখানে ভুল হচ্ছে আমার, কিন্তু আবার বিদ্রোহী হয়ে ওঠেন এবং আত্মরক্ষার জন্য পার্বত্য এলাকায় পলায়ন করেন। হরগোবিন্দর মৃত্যুর পর গুরু পদে অধিষ্ঠিত হন গুরু হররায়। শাহজাহানের সঙ্গে গুরুর সুসম্পর্ক ছিল, কিন্তু উত্তরাধিকার দ্বন্দ্বে তিনি দরবারের পক্ষ অবলম্বন করেন। ঔরঙ্গজেবের বিরাগভাজন হন। এই অপরাধে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়। গুরু হররায়ের মৃত্যুর পর গুরু পদে অধিষ্ঠিত হন গুরু হরকিষণ। তার সময়কাল তেমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটেনি। মুঘলদের সঙ্গে কোনো সংঘাতের পরিচয় পাওয়া যায়নি। দিল্লিতে থাকাকালীন তিনি বসন্ত রোগে মারা যান। তার মৃত্যুর পর গুরু পদ নিয়ে শিখ সম্প্রদায়ের মধ্যে বিবাদ শুরু হয় এবং গুরু নির্বাচনের দায়িত্ব ঔরঙ্গজেবের ওপর ছেড়ে দেওয়া হয়। কিন্তু ঔরঙ্গজেব শিখদের ধর্মীয় ব্যাপারে আর মাথা গলাতে চায়নি। শেষ পর্যন্ত হরগোবিন্দর দ্বিতীয় পুত্র তেগ বাহাদুর গুরু পদে অধিষ্ঠিত হন। তিনি ছিলেন শিখদের নবম গুরু। তেগ বাহাদুরের সঙ্গে প্রথম দিকে ঔরঙ্গজেবের সুসম্পর্ক ছিল। তিনি রাম সিংহের সঙ্গে আসাম অভিযানে অংশগ্রহণ করেছিলেন। আনন্দপুর ছিল তার আস্তানা। বিভিন্ন কারণে ঔরঙ্গজেবের সঙ্গে তেগ বাহাদুরের সম্পর্ক খারাপ হয়। বলা হয় যে তেগ বাহাদুর সচ্চা বাদশাহ পদবি গ্রহণ করেছিলেন এবং কাশ্মীরের হিন্দুদের ঔরঙ্গজেবের বিরুদ্ধে প্রচারিত করেছিলেন, আর তাতেই ঔরঙ্গজেব ক্ষুব্ধ হয়েছিলেন। ঔরঙ্গজেব বাহাদুরকে বন্দী করে দিল্লিতে নিয়ে আসেন, আর সেখানেই মৃত্যু হয়। তেগ বাহাদুরের মৃত্যুর ঘটনা মুঘল সুসম্পর্কের দীর্ঘদিনের ইতিহাসে পাকাপাকি ছেদ ঘটায়। তিনি তাদের যুদ্ধকৌশল প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন, পাঠানদের বাহিনীতে অন্তর্ভুক্ত করেন এবং আনন্দপুরকে মুঘলদের বিরুদ্ধে সদর দপ্তরে পরিণত করা হয়। 1699 খ্রিস্টাব্দে গোবিন্দ সিংহ খালসা বাহিনী গঠন করেন, ঘোষণা করা হয় এবং এখান থেকেই খালসাই হবে শিখ সম্প্রদায়ের সর্বোচ্চ কর্তৃত্ব। এইভাবে নানকের শিষ্যরা সৈনিক সন্ন্যাসীতে পরিণত হলো। শিখ সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সংহতি সাধনের উদ্দেশ্যে প্রতিটি শিখকে পঞ্চক অর্থাৎ কাচ্ছা, কড়া, কৃপান, কঙ্গা এবং ক্রেশ ধারণ করার নির্দেশ দেওয়া হলো।
এই প্রসঙ্গে সতীশচন্দ্র বলেছেন যে সব রকম অত্যাচারের গুরু গোবিন্দের কার্যকলাপে বিরক্ত হয়ে ঔরঙ্গজেব গুরুর বিরুদ্ধে যুদ্ধযাত্রার নির্দেশ দেন। মুঘল সেনা আনন্দপুর অবরোধ করেন। শিখরা বীরত্বের সঙ্গে যুদ্ধ শুরু করেও শেষ পর্যন্ত পরাজিত হয়। গুরু কোনো ক্রমে চকমর পলায়ন করতে সক্ষম হন। মুঘলরা চকমর আক্রমণ করলে গুরু মাছিবার জঙ্গলে আশ্রয় নেয়। এইখান থেকেই তিনি ঔরঙ্গজেবকে বিখ্যাত জাফরনামা পত্রখানি রচনা করেন। 1706 সালে তিনি খিদিররামের যুদ্ধে পরাজিত হয়ে পলিয়াতা রাজ্য আশ্রয় নেয় এবং নতুন করে খালসা বাহিনী গঠন করেন। অতঃপর ঔরঙ্গজেব গোবিন্দ সিংহকে দিল্লিতে তার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ জানায়। গোবিন্দ সিংহ সাক্ষাতের জন্য দিল্লি অভিমুখে যাত্রা করেন, কিন্তু পথিমধ্যে ঔরঙ্গজেবের মৃত্যু সংবাদ পান। ঔরঙ্গজেবের মৃত্যুর পর তিনি দরবারে গৃহযুদ্ধে মুয়াজ্জেমের পক্ষে অবলম্বন করেন। মুয়াজ্জেমের সাফল্য লাভের ফলে তিনি সম্রাটের কাছে যথেষ্ট সম্মান লাভ করেন। তার মৃত্যুর পর বান্দা নামে এক ব্যক্তি নিজেকে গুরু দাবি করে শিখদের নেতৃত্ব দিতে থাকেন। তার মৃত্যুর পর সিংরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং রঞ্জিত সিং পর্যন্ত এই ধারা চলে। শিখ বিদ্রোহ সঙ্গে কতটা ধর্ম দ্বারা পরিচালিত হয়েছিল তা বলা মুশকিল, কারণ যদি তাই হতো তাহলে তেগ বাহাদুরের মৃত্যুর পর সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধে যেত। গুরু গোবিন্দ সিংহকে ঔরঙ্গজেব কখনোই দরবারে আমন্ত্রণ করতেন না বা পাঠানরা তাদের পক্ষে অবলম্বন করত না। আসলে মধ্যযুগের অন্যান্য লড়াইগুলির মতোই শিখ বিদ্রোহ ছিল রাজনৈতিক লড়াই তথা জমির দখলের লড়াই। সতীশচন্দ্র লিখেছেন, এই বিদ্রোহ প্রকৃতপক্ষে নিম্ন শ্রেণীর আন্দোলনের রূপ পরিগ্রহ। তবে তাদের সুস্পষ্ট সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য ছিল না। খুব বড়জোর তারা একটি কৃষিভিত্তিক বৈষম্যহীন সমাজ গড়ে তোলার চেষ্টা করেছিল মাত্র। আশা করছি আপনাদের এই নোটটি ভালো লেগেছে বা আপনারা পুরোটি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে অবশ্যই নিচে ডিসক্রিপশানে আপনারা আপনার মন্তব্য করতে পারেন। তো আমি আশা করছি আমি পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। তো লাস্ট যেটা বলা যায়, এই নোটটি আমার নয়, আমি একজনের ব্যবহার করেছি। আমি তার ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশানে দিয়ে দেবো। চাইলে আপনারা সেখানে অনেক ধরনের প্রশ্ন উত্তর পেতে পারেন এবং আমাদেরও একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, চাইলে আপনারা সেটাকে ভিজিট করতে পারেন। এখানে যেগুলো দেওয়া সম্ভব নয় আমি সেগুলি সেখানে আপলোড করি এবং সিসি 8, 9, 10, 11, 12 মানে পুরো ক্যালকাটা ইউনিভার্সিটির হিস্ট্রি অনার্সের যতগুলি জিনিস আছে, মানে যতগুলি পেপার আছে, যেমন সিসি, এসএসসি, ডিএসসি যাই হোক, সব কিছু আমি সেখানে প্রশ্ন ও তার উত্তর দিয়ে রেখেছি। আপনারা সেগুলি সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারেন, কোনো পয়সা বা এক্সট্রা কিচ্ছু লাগবে না। শুধুমাত্র আপনারা সেখানে ভিজিট করে আপনাদের পছন্দ মতো নিতে পারেন এবং লেখার মানও অনেক উন্নত, যে আপনারা লিখলে নাম্বার পাবেন না এরকম নয়। সেখানে আমি অনেক ভালো ধরনের নোট আপলোড করেছি, চাইলে আপনারা সেগুলিকে ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আরেকবার ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন বা কাউকে শেয়ারও করতে পারেন। সাবস্ক্রাইবটা আপনার ইচ্ছা। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে।